দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের নিরপেক্ষণ অধ্যায় শুরু করেছি এবং সেই নিরপেক্ষণ অধ্যায়ের সংস্থান পর্যন্ত আলোচনা করে দিয়েছি যে কার্ভেদ্রি যুক্তিবিজ্ঞানী কার্ভেদ্রি কত প্রকার সংস্থানের কথা বলেছে, 4 প্রকার সংস্থানের কথা বলেছে। তো আমরা সেই সংস্থানকে জেনেছি, এবারে আমরা জানবো মূর্তিকে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে দেখবে, কেন বলো তো? তোমাদের এই যে আমি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু তোমাদের লজিক শেখানো হয়ে যাচ্ছে। এরপরে যখন প্র্যাকটিস করাবো তখন কিন্তু এই সমস্ত কনসেপ্ট একসাথে লাগবে। তাই যারা এই ভিডিওটাকে প্রথম দেখছো তারা ডিসক্রিপশনে গিয়ে দেখো, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, বা প্লেলিস্টে গিয়ে দেখো, পর প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের ভিডিওগুলো প্রোভাইড করা আছে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে কিন্তু আমরা আলোচনা করব মূর্তি। আজকে আমরা কি আলোচনা করব? মূর্তি। দেখো মূর্তিটা কি, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে মূর্তি কি। সুন্দর করে দেখো মূর্তির সংজ্ঞা দিয়ে দেওয়া রয়েছে। মূর্তি কি? ন্যায়ের অন্তর্গত বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকে ন্যায়ের মূর্তি বা মুড বলে। তাহলে ভালো করে দেখো, ন্যায়ের অন্তর্গত বচন, আমরা জানি একটা ন্যায়ে, একটা নিরপেক্ষ ন্যায় কয়টা বচন থাকবে? 3টা থাকবে। কয়টা বচন থাকবে? 3টা। তো 3টা বচন 3 রকমের হতে পারে। প্রথম বচনে প্রধান আশ্রয় বাক্যটা এ হতে পারে, ই হতে পারে, যে কোনো একটা হতে পারে। অপ্রধান আশ্রয় বাক্যটা ও হতে পারে, সিদ্ধান্তটা কি হতে পারে? এ হতে পারে। এরকম হতে পারে না? তাহলে এই দেখো একটা কিন্তু কি হয়ে গেল, একটা আকার তৈরি হয়ে গেল এ ও এ, বা 3টাই যদি এ হয় তাহলে এ এ এ, এটাই কিন্তু মূর্তি। যদি সহজ কথা মনে রাখো যে 3টা বচন যে 3 ধরনের বা যে কোনো এক ধরনের হলেও সেখানে কিন্তু কি হচ্ছে বলো তো, একটা আকার নিচ্ছে, সেটাকে বলা হয় গুণ ও পরিমাণ অনুসারে সেই আকারটা নিচ্ছে, সেই আকারটাকে বলা হয় কিন্তু কি? ন্যায়ের মূর্তি। মনে থাকবে কথাটা একদম সহজভাবে। কি বলেছে? যেমন যদি কোনো একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য এই বচন হয়, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন হয় এবং সিদ্ধান্ত ই বচন হয়, তাহলে ন্যায়টির মূর্তি হবে কি বলতো? এ ই ই, এ ই ই। তাহলে ওই যে বচনগুলোর কথা বললাম সেটাই হচ্ছে কিন্তু তাদের মূর্তি। তাহলে যুক্তিবিজ্ঞানীরা মূর্তির প্রকৃতি সম্পর্কে একমত নন। এই যুক্তিবিজ্ঞানীরা তারা কিন্তু এই যে কি বলে, মূর্তির প্রকৃতি সম্পর্কে তারা কিন্তু একই মত পোষণ করেন, তারা বিভিন্ন মত পোষণ করেছে। তবে তর্কবিদ্যায় মূর্তি শব্দটিকে 3টি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। লজিকে কিন্তু এই যে মূর্তি শব্দটাকে 3টা অর্থে ব্যবহার করেছে, একটা হচ্ছে সাধারণ অর্থ, একটা ব্যাপক অর্থ, একটা কিন্তু সংকীর্ণ অর্থ। এই 3টা অর্থে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে মূর্তিগুলো কি কি, কতগুলো মূর্তির কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা জানলাম মূর্তি কি। মূর্তি হচ্ছে এই যে একটা ন্যায়ের অন্তর্গত বচনগুলো যে গুণ ও পরিমাণ অনুসারে যে আকারটা হচ্ছে সেটাই হচ্ছে কি ন্যায়ের মূর্তি। মূর্তি কেমন? ওই যে 3টা বচন, 3টা নিরপেক্ষ বচন এ ই যাই হোক না কেন, সেটাই কিন্তু ন্যায়ের মূর্তি। এবার মূর্তির যে প্রকৃতি সেটা কিন্তু 3 ধরনের। কি কি? একটা সাধারণ অর্থ, একটা ব্যাপক অর্থ, একটা হচ্ছে সংকীর্ণ অর্থ। তাহলে দেখো চলো, এই দেখো প্রথমে রয়েছে সাধারণ অর্থ। তো এই অর্থে ন্যায়ের মূর্তি কেবলমাত্র আশ্রয়বাক্য দুটির, এই অর্থে ন্যায়ের অন্তর্ভুক্ত কেবলমাত্র আশ্রয়বাক্য দুটির গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে মূর্তি বলে। তাহলে এই সাধারণ অর্থে মূর্তি কাকে বলে? সাধারণত হচ্ছে, সাধারণ অর্থ বলা যায় যে আশ্রয় বাক্য দুটোকে, আশ্রয় বাক্য দুটোর যে কম্বিনেশন তৈরি হয়, সেই যে আকারটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি মূর্তি। গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে নিরপেক্ষ বচন 4 প্রকার। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার? 4 প্রকার। সেটা তোমরা বচন অধ্যায়ে জেনে এসছো, এ ই আই ও। এই 4 প্রকার বচনের যে কোনো একটিকে প্রধান আশ্রয় বাক্য কিংবা অপ্রধান আশ্রয় বাক্য হিসেবে ব্যবহার করলে প্রতিটি সংস্থানে 16টি করে মূর্তি পাওয়া যাবে। তাহলে প্রতিটি সংস্থানে কয়টি করে মূর্তি পাবো আমরা? 16টি করে। কয়টি করে? 16টি করে। তাহলে এই যে এখানে দেখো 1 2 3 4, এখানে কিন্তু টোটাল 16টি মূর্তি তৈরি হয়েছে। কি করে? যে 4টা আমাদের নিরপেক্ষ বচন, সেই 4টা নিরপেক্ষ বচনকে কোনোটাকে প্রধান আশ্রয়বাক্য, কোনোটাকে অপ্রধান আশ্রয়বাক্য, এইভাবে ধরে কিন্তু আমাদের টোটাল কয়টি মূর্তি তৈরি হয়েছে? সাধারণ অর্থে কিন্তু 16টি মূর্তি তৈরি হয়েছে। আর একটা, এই যে ভালো করে দেখো, প্রতিটি সংস্থানে কিন্তু 16টি করে মূর্তি পাওয়া যাবে। কয়টি করে? 16টি করে। তাহলে একটা সংস্থানে যদি 16টি হয় তাহলে 4টা সংস্থানে কত হতে পারে? হিসাব করার ব্যাপার রয়েছে, তাই না? তাহলে বলেছে উপরের প্রত্যেকটি জোরে প্রথম বচনটি প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় বচনটি কিন্তু অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য, এটা কি অপ্রধান আশ্রয় বাক্য। তারপরে কি বলেছে? বাক্যকে বোঝাচ্ছে এই অর্থে যেহেতু প্রতিটি সংস্থানে 16টি মূর্তি পাওয়া যায়, প্রতিটি সংস্থানে তাহলে কয়টি মূর্তি? 16টি মূর্তি পাওয়া যায়। সেহেতু 4টি সংস্থানে তাহলে মোট কয়টি? তাহলে 4 দিয়ে 16কে গুণ করবো, তাহলে কতটি? 64টি মূর্তি পাওয়া যাবে। সুতরাং দেখা গেল সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা হচ্ছে কত? 64টি। তাহলে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে যে সাধারণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি?
64টি। কয়টি? 64টি। কারণ একটি সংস্থানে 16টি করে মূর্তি যদি থাকে তাহলে 4টা সংস্থান মিলে 64টি মূর্তি রয়েছে। বোঝা গেল কথাটা? এখানে কিন্তু প্রধান আশ্রয়বাক্য আর অপ্রধান আশ্রয়বাক্যটাকে ধরা হয়েছে। গেল। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বিশেষভাবে আসবে না, কিন্তু খালি এই সাধারণ অর্থে কয়টি, ব্যাপক অর্থে কয়টি, এই বিষয়গুলো কিন্তু জেনে রাখতে হবে। তাহলে দেখো তারপরে কি বলেছে ব্যাপক অর্থে। এই অর্থে মূর্তি বলতে দুটি আশ্রয়বাক্য ছাড়াও সিদ্ধান্তের গুণ ও পরিমাণকে গ্রহণ করা হয়। তাহলে ওখানে কিন্তু আমরা সাধারণত দেখলাম যে আশ্রয়বাক্য দুটোর ধরা হলো, এখানে কিন্তু সিদ্ধান্তটাকেও ধরা হবে। অর্থাৎ ব্যাপক অর্থে দুটি আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে আকার তৈরি হয় তাকে মূর্তি বলে। তাকে কি বলা হয়? মূর্তি। ওখানে কিন্তু আমাদের দুটো আশ্রয়বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে আকারটাকে ধরা হয়েছিল, এখানে কিন্তু ওই আশ্রয়বাক্যের সাথে সাথে কিন্তু কাকে ধরা হয়েছে? সিদ্ধান্তটাকে কিন্তু ধরা হয়েছে। এখন আশ্রয়বাক্য সিদ্ধান্তে মিলিয়ে যদি ন্যায়ের 3টি বচনেরই গুণ ও পরিমাণকে ধরা হয়, তাহলে পূর্বোক্ত 16টি মূর্তির প্রত্যেকটির আবার 4টি করে মূর্তি হবে। তাহলে দেখো প্রত্যেকটি 16টি মূর্তির আবার 4টা করে মূর্তি হতে পারে। তাহলে যেমন এই যে 1 2 3 4 এভাবে কিন্তু 16টা মূর্তি রয়েছে। এই 16টা মূর্তির আবার 16টা মূর্তি আসতে পারে। তাহলে আমরা একটি সংস্থানে মূর্তির সংখ্যা তাহলে কয়টা দাঁড়াচ্ছে? একটা সংস্থানে আগে আমরা পেয়েছি যখন আমরা আশ্রয়বাক্য দুটো দেখতাম তখন 16টি, এবার 16টির জায়গায় একটা সংস্থানে এখন কিন্তু আরও 4টা করে মূর্তি বেরোবে। তাহলে 16 গুণ 4 তাহলে কয়টি হচ্ছে? 64টি। তাহলে কয়টি একটি সংস্থানে তাহলে মূর্তির সংখ্যা কয়টি দাঁড়াচ্ছে? 64টি মূর্তির সংখ্যা দাঁড়াচ্ছে। তাহলে 4টি সংস্থানে কত দাঁড়াবে? একটা সংস্থানে যদি 64টি হয় তাহলে 4টি সংস্থানে কিন্তু দাঁড়াচ্ছে 256টি, কারণ 64 গুণ 4 করলে কিন্তু 256টি মূর্তি হচ্ছে। কাজে ব্যাপক অর্থে ন্যায়ের মূর্তির মোট সংখ্যা হচ্ছে 256টি। তাহলে এক কথায় তোমরা মাথায় রাখবে, সাধারণ অর্থে মূর্তির সংখ্যা কয়টি? 64টি। আর এই যে ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা কয়টি? 256টি। কয়টি? 256টি। এটা কিন্তু মাথায় রাখবে, হিসাবটা ভালো করে মনে রাখো যে আমরা যখন শুধু আশ্রয়বাক্যগুলোকে দেখছিলাম তখন 16টি করে একটা সংস্থানে এসেছিল। এবার যখন আমরা তার সাথে সিদ্ধান্তকে যুক্ত করলাম তখন কিন্তু আরও করে সেই একটা সংস্থায় কিন্তু 16-র সঙ্গে আর 16টি মূর্তি ছিল, তার আরও 4টা করে মূর্তি পাওয়া যেতে পারে। ঠিক আছে, বলে দিয়েছি কিন্তু করে পূর্বোক্ত 16টি মূর্তির প্রত্যেকটির আবার কয়টি করে মূর্তি পাওয়া যাবে? এই 16টি মূর্তির এটার আবার 4টা, এটার 4টা, এটার 4টা, এটার 4টা, এইভাবে 4 4 4 করে কিন্তু 4 16 কত হবে? 64টি। এবার সেই 64টির আবার কত হবে? একটা সংস্থানে যদি 64টি করে হয় তাহলে বাকি 3টে সংস্থান মিলে কত করবে? 4 64তে 256টি। তাহলে এখানে কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে ব্যাপক অর্থে কয়টি মূর্তি এবং সাধারণ অর্থে কয়টি। ঠিক আছে, 256টি, খালি 64টি। এবারে গেলো সংকীর্ণ অর্থে। এবার আমরা সংকীর্ণ অর্থে জানব। এই অর্থে মূর্তি বলতে বোঝায় কেবল বৈধ আকারকে বোঝায়। তাহলে সংকীর্ণ অর্থে মূর্তি কোনগুলোকে বোঝায়? যেগুলো মূর্তি বৈধ তাদেরকে বলা হবে সংকীর্ণ অর্থে মূর্তি। অর্থাৎ ন্যায়ের আশ্রয়বাক্য দুটির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বৈধ আকার পাওয়া যায় তাকে বলা হয় মূর্তি। এখানে সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কিন্তু বৈধ মূর্তিগুলোর কথা বলা হয়েছে। সেই বৈধ মূর্তি কাকে বলে? ন্যায়ের আশ্রয়বাক্য দুটির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বৈধ আকার পাওয়া যায়, সেই আশ্রয়বাক্য দুটির গুণ ও পরিমাণের ভিত্তিতে যে বৈধ আকারটাকে পাচ্ছে সেটাই হচ্ছে কি? মূর্তি। প্রথাগত যুক্তিবিজ্ঞানে 4টি সংস্থানে মোট 19টি মূর্তিকে বৈধ মূর্তি বলা হয়েছে। তাহলে প্রথাগত যুক্তিবিজ্ঞানে কয়টি মূর্তিকে বৈধ মূর্তি বলা হয়েছে? 19টি। এইটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুব জরুরি, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে বৈধ মূর্তি বা শুদ্ধ মূর্তির সংখ্যা কয়টি? 19টি। 4টা সংস্থান মিলে কিন্তু 19টি। তাহলে এই 19টি বৈধ মূর্তির নাম কী কী? সেই বৈধ মূর্তিগুলোর নামগুলো কিন্তু সুন্দরভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সংস্থানে কয়টি মূর্তি রয়েছে? 4টি। দ্বিতীয় সংস্থানে কয়টি? 4টি। তৃতীয় সংস্থানে কয়টি? 6টি। আর চতুর্থ সংস্থানে কয়টি? 5টি। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সংস্থানে 4টি কী কী? বারবারা, সিলারেন্ট, ডারিয়াই, ফেরিও। এই 4টা সংস্থানে 4টা মূর্তি। এখান থেকে তোমাদের প্রশ্ন কীভাবে হবে জানো? বলবে সিলারেন্ট কোন সংস্থানের বৈধ মূর্তি? প্রথম সংস্থানে। অপশন দাওতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। তারপর বলবে ডারিয়ায় কোন সংস্থানের বৈধ মূর্তি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে কোন সংস্থানের? তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। মাথায় থাকবে কথাটা? গেল। এবারে দ্বিতীয় সংস্থানে কী করেছে? সেসারি, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারুকো। তোমাদের এখান থেকে সেম প্রশ্ন। এই যে 19টা মূর্তি থেকে 19টা প্রশ্ন, যে কোন সংস্থানে কোনটা বৈধ মূর্তি আসবে কিন্তু। তারপরে তোমাদের আসবে যে কোন সংস্থানে কয়টা করে মূর্তি রয়েছে। তৃতীয় সংস্থানে কয়টি বৈধ মূর্তি থাকবে? 4 4 4 5 6 7 এরকম করে থাকবে 4টা অপশান। তারপরে তৃতীয় সংস্থানে কোন কোন মূর্তি রয়েছে? ডারাপটি, ডিসামিস, ডাটিসি, ফেরিসন, বোকার্ডো, ফিলাকটন। এগুলো কিন্তু নামগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, নতুবা কিন্তু তোমাদের খুব সমস্যায় পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসবেই একটা, প্রত্যেক বছরই আসে। চতুর্থ সংস্থান ব্রাহ্মণটিপ, কেমেনেস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখো, প্রত্যেকটা মূর্তির পাশে কিন্তু এইভাবে লেখা আছে না? কিভাবে এটা আসছে দেখো, প্রত্যেকটা মূর্তিতে আমাদের বচনগুলো ঢুকে আছে না?
রয়েছে কি না, দেখো এখানে এ এ এ, এই দেখো তিনটা এ এখানে আলাদা করে লিখে দেওয়া হচ্ছে 1। এবার বলতে পারো এই 1টা কিসের জন্য, এটা কত নম্বর সংস্থান 1, সেই জন্য এটা কিন্তু 1। বুঝতে পারলে কথা? দেখো এই সংস্থান 2, দ্বিতীয় সংস্থান তাই দেখো প্রত্যেকটা পাশে 2 রয়েছে, এখানে তৃতীয় সংস্থান তাই প্রত্যেকটা পাশে 3 রয়েছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা সংস্থান 4, এটা সংস্থান 4 এর জন্য, এই জন্য কিন্তু প্রত্যেকটা পাশে 4 রয়েছে। তাহলে এর পাশে পাশে যে ই কোথা থেকে এলো সেটা কিন্তু ভালো করে বুঝে রাখো। দেখো এখানে কিন্তু ই রয়েছে, সেই কে কিন্তু আলাদাভাবে বচনগুলোকে করে রাখা হয়েছে। ঠিক আছে, প্রথম দুটো হচ্ছে আশ্রয় বাক্য, পরেরটা হচ্ছে সিদ্ধান্ত। মনে থাকবে? ক্লিয়ার। এবারে আরেকটা জিনিস দেখো, এখানে এমন একটা মূর্তিকে খুঁজে বের করো যেটা 4টা সংস্থানেই বৈধ। দেখো ভালো করে, ইআইও 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 ইআইও। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এমন একটি মূর্তির নাম লেখো যে মূর্তির এই 4টা সংস্থানেই বৈধ, 4টি সংস্থানেই বৈধ, সেই মূর্তিটার নাম কি? সেই মূর্তিটার নাম হচ্ছে ইআইও। মনে থাকবে কথাটা? একদম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। তাই এই হচ্ছে তোমাদের এখানকার থেকে প্রশ্ন, খুব সুন্দরভাবে সংকীর্ণ অর্থে তাহলে আমরা জানলাম 19টি বৈধ মূর্তির কথা, আর ব্যাপক অর্থে জানলাম আমরা 256টি মূর্তির কথা, আর সাধারণ অর্থে জানলাম আমরা কয়টি মূর্তির কথা? আমরা জানলাম 64টি মূর্তির কথা। মনে থাকবে কোন সংস্থানে কয়টি বৈধ মূর্তি থাকবে সেটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবারে আমরা একটা প্র্যাকটিস করে নিই। সুন্দর করে বলে দেওয়া আছে যে কেবলমাত্র ভাবুক ব্যক্তিরাই দার্শনিক হয় এবং কোনো ব্যবসায়ী দার্শনিক নয়, কাজেই খুব কম সংখ্যক ভাবুক ব্যক্তি ব্যবসায়ী হয়। তাহলে আমরা এখানে এটাকে যদি করি, প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে সিদ্ধান্ত কোনটা হবে, তাই না? নিয়ম শিখেছে, তাহলে প্রথমেই আমাদেরকে লিখে নিতে হবে আদর্শ রূপ। আমি আগে আদর্শ রূপটাকে বানাবো। কোন রূপটাকে বানাবো? আদর্শ রূপ। তাহলে দেখি আদর্শ রূপ কী আসবে? দেখো প্রথমেই সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্ত করে নিই। সিদ্ধান্ত করার জন্য আমাকে অবশ্যই কি করে নিতে হবে? অবশ্যই কিন্তু আমাকে আগে সুতরাং চিহ্ন দিতে হবে। তাহলে আমি কি করে সিদ্ধান্ত বের করব? শিখিয়ে দিয়েছি এর আগের দিন যে আমাদেরকে দেখতে হবে কিছু শব্দ যে এবং যদি থাকে, দেখো এখানে এবং দিয়ে যুক্ত আছে। আমি বলেছিলাম যে এবং দিয়ে যুক্ত থাকা দুটি বাক্যই কিন্তু কি হবে না? সিদ্ধান্ত হবে না। এবং ছাড়া যে বাক্যটা রয়েছে সেটাই হবে সিদ্ধান্ত। দেখো কাজেই খুব কম সংখ্যক ভাবুক ব্যক্তি ব্যবসায়ী হয়। খুব কম সংখ্যক অল্প সংখ্যক, এইটা থাকলে কিন্তু আমাদের কি কোন বচন? আই বচন হবে। কোন বচন হবে? আই বচন হবে, কারণ এখানে নয় নেই, তাহলে হয় আছে, কোন বচন হবে? আই বচন হবে। তাহলে কোনো কি হবে? ভাবুক ব্যক্তি। কোনো ভাবুক ব্যক্তি কি হয়? ভাবুক ব্যক্তি হয় ব্যবসায়ী। তাহলে এটা কোন বচন? এটা আই বচন। এবারে আই বচন গেল। এবারে আমার কি বের করা হয়ে গেছে? এখান থেকে আমাকে নিয়ম অনুসারে আমাকে কিন্তু খুব ভালোভাবেই লিখে দিতে হবে এটা এস, এটা কিন্তু কি পি। এবারে আমার নিয়ম হচ্ছে যদি তুমি এস দেখো, এস দেখে কিন্তু আমাকে অপ্রধান আশ্রয় বাক্য বের হবে, আর পি দেখে কিন্তু কি হবে? প্রধান আশ্রয় বাক্য বের হবে। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য বের করবো ভাবুক ব্যক্তি, এস দেখে আমি বের করবো ভাবুক ব্যক্তি কোথায় আছে দেখো তো, এই যে কেবলমাত্র ভাবুক ব্যক্তিরাই দার্শনিক হয়, তাই না? এটা হচ্ছে আমার কিন্তু দেখতে হবে। তাহলে এটাই হবে কিন্তু আমার অপ্রধান আশ্রয় বাক্য। কি হবে এটা? অপ্রধান আশ্রয় বাক্য। এবার ভালো করে যদি দেখো এখানে কিন্তু কি আছে? কেবলমাত্র শব্দটা ছাড়া আমরা জানি কেবলমাত্র করার সময় বচনের নিয়ম কি ছিল? এই বচনে হবে আর উদ্দেশ্য বিদ্রোহ পাল্টে যাবে। তাহলে কি হবে? সকল দার্শনিক বিধেয়টা, এটা বিধেয়টা আগে চলে আসলো। সকল দার্শনিক হয়, এখানে এটা হবে বিধেয় ভাবুক ব্যক্তি। হয়েছে কোন বচন? এটা এ। আরেকটাই বাক্য বাকি আছে, সেটাই আমাদের কি হবে? প্রধান আশ্রয় বাক্য। কোনো ব্যবসায়ী দার্শনিক নয়। তাহলে কোনো ব্যবসায়ী নয় কি? দার্শনিক। ব্যাস, আমাদের আদর্শ আকার কিন্তু শেষ। তাহলে এটা আসলো ই বচন। কোনো নয়, কোন বচন? ই বচন। ব্যাস, আমাদের কিন্তু শেষ, আদর্শ রূপ করা শেষ। এবারে আমরা কোনটা কি, কোন পদ সেটা আমরা লিখব। ভাবুক ব্যক্তি এখানে রয়েছে, ভাবুক ব্যক্তি এখানেও, এটা কি এস। ব্যবসায়ী হচ্ছে পি, ব্যবসায়ী হচ্ছে এখানে পি। আর আমরা জানি যে পদটা আশ্রয় বাক্যে শুধু থাকে সেটা হচ্ছে এম বা হেতুপদ, সেটা আমরা লিখে নেব। ঠিক আছে, এবার সাংকেতিক আকার তোমরা লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো। আমরা সরাসরি সমস্যা করি। আচ্ছা, সাংকেতিক আকার তোমাদেরকে লিখেই দেখাই। সাংকেতিক এগুলো সব কিন্তু পয়েন্ট করে লজিক করার সময় করতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই কিন্তু তোমাদের কী থাকবে? বাক্য দেওয়া থাকবে দুটো, 4 করে। এটুকু করলে কিন্তু তোমাদের 4। ঠিক আছে, সাংকেতিক রূপটা করো। কী হবে সাংকেতিক রূপটা? কোনো পি নয় কি এম, তারপরে কি বলেছে?
সকল 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 কি সকল এম হয় এস, তারপরে হচ্ছে কোনো 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 এস হয় পি। ঠিক আছে, এবার এটা সংস্থানিক রূপ বানাই, সংস্থানিক রূপ করি। দেখো সংস্থানিক রূপ, সংস্থানিক রূপ। আর আমাদের সুন্দর করে বলে দিয়েছে যে এখানে সংস্থানটা উল্লেখ করতে হবে, মূর্তিটা উল্লেখ করতে হবে। এক এক করে আমরা কিন্তু সব শিখছি। তাহলে এখানে সংস্থান আঁকার জন্য আমি 3টা দাগ নিয়ে নেব। 3টা দাগ নিয়ে আমি সুন্দর করে বসিয়ে দেবো। নিচেরটাতে এসপি আছে সিদ্ধান্ত বাক্যে, তারপরে রয়েছে এম এস রয়েছে, কী রয়েছে এম এস, তারপরে হচ্ছে পি এম। তাহলে এবার আমি জুড়ে দিই। কোন সংস্থান হলো এটা? কোন সংস্থান? দেখো উল্টো জেড না সোজা জেড? কোন জেড এটা? কোন জেড বলো, কোন সংস্থান? কমেন্ট করে জানাবে অবশ্যই। এটা হচ্ছে কিন্তু আমাদের, এটা হলো আমাদের প্রথম সংস্থান, এটা হচ্ছে উল্টো জেড, তাহলে এটা হচ্ছে প্রথম সংস্থান, সরি এটা হচ্ছে চতুর্থ সংস্থান। কততম সংস্থান? চতুর্থ। এবার মূর্তিগুলো কি কি ছিল? ই এ ই, তাহলে এটা কি দেবো? 4। কি দেবো? ই এ ই 4। মনে থাকবে কথাটা? একদম সহজ। তাহলে মূর্তিও আমি লিখে দিই এখানে, মূর্তি পয়েন্ট করে লিখে দেবো। মূর্তিটা কি এসলো? ই এ আই 4। এখানে ই হবে না, এখানে হবে হলো আই, ই এ আই 4। 4টা কেন দেওয়া হলো? কারণ এটা কত নম্বর সংস্থান? চতুর্থ সংস্থান। ঠিক আছে, এখানে তোমরা চতুর্থ সংস্থান কথাটা লিখিয়ে দিতে পারো, চতুর্থ সংস্থান। তাহলে তো মূর্তির সংস্থান কিন্তু আমরা বের করা শিখে গেলাম। এইটাই কিন্তু লজিক, এটাই কিন্তু তোমাদের করতে হতে পারে না, এটাই করতে হবে লজিকে। তাহলে আমরা আদর্শ রূপ লিখবো, সাংকেতিক রূপ লিখবো, সংস্থানিক লিখবো, তারপরে মূর্তি লিখবো, তারপরে দোষ হলো কিনা বিচার করব। তার জন্য নিয়ম আছে, নিয়মগুলো আমরা এরপরের ভিডিওতে শিখব। তাহলে বোঝা গেল। আজকে আশা করি তোমাদের এই পর্যন্ত খুবই ভালো লাগলো ক্লাসটা। তাহলে আমরা যা যা বলেছি আমরা সবই করলাম, যে যুক্তির আকারে প্রকাশ করো, আগে আকাশে প্রকাশ করলাম, তবে সংস্থানকে জানলাম, মূর্তিকে বের করা ছাড়লাম। ঠিক আছে, তাহলে দেখি আজকের ভিডিওতে আর কোনো কিছু ক্লাস তোমাদের যাবে না, একদমই নয়। তোমাদের এই যে আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। যার যেখানে অসুবিধা বোধ মনে হলে তোমরা সুন্দর করে আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেবো। আর অবশ্যই ফোন করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে, সেখানে কিন্তু আমি অবশ্যই ফোনে থাকি। ঠিক আছে, তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নিরপেক্ষ রায়ের। থ্যাংক ইউ সো মাচ।